দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতি সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি লালমাটিয়ার দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী মোহাম্মদ কাইয়ুম ইসলামের একক চিত্রকলা প্রদর্শনী দ্য রিভাইভাল অফ দাদা। প্রদর্শনী চলবে 9 আগস্ট পর্যন্ত। ধানমন্ডি লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 10 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী দ্য ট্রেন্ড সেটার্স। প্রদর্শনী চলবে 12 আগস্ট পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ময়নুল ইসলাম পলের একক চিত্রকলা প্রদর্শনী পাথরের বৈভব। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 18 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। আপনি যে বললেন আমাকে দালাল শব্দটা আমার খুবই অপছন্দ, আমার মাথার তাল্লো গরম হয়ে যায় শুনলে। এই সমস্ত উচ্চারণ করবেন না, এটা সাধারণ ক্ষমার আওতায় নিলাম। আপনি আন্দালিব সাহেবকে ডাকেন। আমার আর ভালো লাগতেছে না মা, আর দাদা ভাইয়ের হচ্ছে আমাদের থাকার জন্য এখানে অসুবিধা হচ্ছে। এরকম উদাস হয়ে দিকে তাকিয়ে আছিস, কি হচ্ছে তোদের? কিছু বলবি? আমি কি খুব বিরক্তিকর? কিছুটা তো আছিস। রাত 9:30 থাকছে একক নাটক। আপনি যে ব্যাগ ভর্তি জিনিস নিয়ে আইছেন, বাইরের বাসায় যাইতেছেন, এত কিছু আনার কি দরকার ছিল? আমার ভাই লাখে একটা, এত ভালো রেজাল্ট করছে, আমার গ্রামের গর্ব। ও মাই গড, তোমাদের মতো মানুষ কেন মানে আত্মীয় স্বজন বলে পরিচয় দিতে ঘৃণা লাগে আমার। তুমি রেখাদের বাড়ির নতুন কাজের লোক? ভাই ভাবি হারা চায় না আমরা এনে থাকি। একটা রাইটের লিগে সিঁড়ির নিচে থাকতে দিছে, এর লিগে ধইরা নিলা, তারা আমাকে ভালোবাসে না। ও আমার ছোট ভাই, কিন্তু ও সবকিছু করেছে জীবনে বড় ভাইয়ের মতো। জুতাটা মুছে দে। তোমার ভাইকে দিয়ে আমার ভাইটাকে অপমান করা রে। তুই চলে যাবি, কালকে তোর কয়টা টাকা দিয়ে দেবো রে? তুই গ্রামে শান্তিতে থাক। এই বাড়িতে মানুষের কোনো দাম নাই, আর তুই তো ছাগল। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরী প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি চিত্রশিল্পী মোহাম্মদ কাইমুল ইসলাম। শুভ সকাল। ধন্যবাদ। কেমন আছেন ভাইয়া? ভালো, আপনি কেমন? আমি ভীষণ ভালো আছি। রিভাইভাল অফ দাদা এই শিরোনামে গ্যালারি দ্য ইলিউশনসে 5 আগস্ট থেকে আপনার একক প্রদর্শনী শুরু হয়েছে এবং এটা আপনার প্রথম একক প্রদর্শনী। তো সবকিছু মিলিয়ে আজকে যেহেতু শেষ দিন 9 তারিখ, তো সবকিছু মিলিয়ে কেমন গেল এবারের প্রদর্শনী? প্রদর্শনী ভালো। আসলে আমার একটু একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। আচ্ছা। যে এই প্রদর্শনীটা যেহেতু আমি লিখেছি যে সম্ভবত বাংলাদেশে প্রথম, আসলেই বাংলাদেশে প্রথম এমন প্রদর্শনী এর আগে হয়নি। কেন বলছি? বিষয়টা হলো যে এই প্রদর্শনীতে যতগুলো ছবি আছে এর সাদা একটি স্পেস রেখে কাজ করা, কম্পোজিশনগুলো কমপ্লিট, এবং ওখানে নোটিশ দেয়া আছে যে প্রত্যেক দর্শক চাইলে তার প্রতিক্রিয়া লিখে অথবা আঁকিবুকি করে প্রকাশ করতে পারবেন ছবিগুলোর উপরে, যেটা বাংলাদেশে কখনো হয়নি। মানে শিল্পকর্মের উপরে তার প্রতিক্রিয়া জানাতে পারবেন। আচ্ছা। যে এটা প্রতিটা রুমে রঙিন কলম দেয়া আছে এবং লেখা আছে যে আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন অথবা আঁকিবুকি করতে পারেন। তো এই জিনিসটা হলো পার্টিসিপেটরি, অর্থাৎ অংশগ্রহণমূলক। এই বিবেচনায় আমি এই কথাটা লিখেছি। এই ভাবনাটা আপনি কেন রেখেছেন? এই ভাবনাটা এসছে আমরা যে সময়টা পার করছি এখন বাংলাদেশে অথবা পৃথিবীতে, সেটা খুব
এমন সময় না যে সময়টায় কনভেনশনাল, আপনি জানেন দাদাইজম একটা প্রোটেস্ট হিসাবে এর কনভেনশনাল গতানুগতিক যে শিল্প ভাববোধ, শিল্প চৈতন্য, সৌন্দর্য বোধের প্রতিবাদের ভাষা হিসেবে এসছে। তো সেই প্রতিবাদে আমার ভাবনাটা এসছে যে আমি শুধু আঁকবো না, আমার দর্শক যারা তারাও তার প্রতিক্রিয়া ব্যক্ত করুক, যেই সময়টা আমরা পার করছি তারা পার করছে, তাদের প্রতিক্রিয়া কি, এর জন্য একটা মিথস্ক্রিয়া তৈরি হয়। বাহ, চমৎকার। আর সাউন্ডের কথা বলেছেন, ইন জেনারেল হয় কি যে আমরা যখন কোনো এক্সিবিশন করি, এক্সিবিশন রুমে সুন্দর যন্ত্রসঙ্গীত অথবা হালকা চমৎকার কোনো গান বাজিয়ে থাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে। তো যেহেতু এই ছবিটা দাদাইজমের থেকে উৎসরিত, তো দাদাইজমের মূল কথা হলো প্রোটেস্ট করা, নন কনভেনশনাল, গতানুগতিক না, এবং কখনো কখনো শকিং বিষয়টা থাকে। তো সেই জন্য আমি প্রতিটা ছবি হলো বুনো শুয়োর, অর্থাৎ বন্য বরাহের ছবি, ইমেজ দিয়ে করা কম্পোজিশনগুলো। তো সেখানে সাউন্ড হিসেবে আমি রেখেছি যে শুয়োরের যে বিরক্তিকর ডাক, এটা কন্টিনিউয়াসলি পুরো এক্সিবিশন পিরিয়ডটাই বাজতে থাকে। আর মাঝখানে কিছু দাদাইজমের উপরে কিছু কমেন্ট্রি থাকে যে হোয়াট ইজ দাদা, কেন দাদা, কারা কারা কাজ করেছে, কোন সময়, এরকম থাকে। তো সাইট অ্যান্ড সাউন্ড সাবটাইটেল হিসেবে দেওয়ার কারণটা হলো এটা। মানে আপনার সাবটাইটেল হচ্ছে পার্টিসিপেটরি কোলাজ শো, সাইট অ্যান্ড সাউন্ড, যেখানে সবাই পার্টিসিপেট করতে পারছে, অডিয়েন্স যারা আসছে। জি। এই এক্সিবিশনের প্ল্যানিংটা কবে থেকে করেছেন? যেহেতু আপনি আসলে চিত্রশিল্পী হিসেবে আপনার বের ওঠা অনেক আগে থেকে, কিন্তু এতগুলো বছর পর এসে আপনি একক প্রদর্শনী করলেন, সেটাও দাদাইজম নিয়ে। নিশ্চয়ই পরিকল্পনাটা অনেকদিন আগে থেকে করেছেন। এটা ঠিক খুব আগে থেকে বলা যাবে না। যেটা হয় একজন শিল্পী, আমি পড়াশোনা শেষ করার পর নিয়মিত ছবি এঁকেছি তা না, কিন্তু আমি লেআউট করতাম এবং এক্সিবিশনগুলো, প্রদর্শনীগুলো দেখতাম, ইনভলভ ছিলাম। গ্রুপ শো করেছি, এছাড়া বিভিন্ন সময় গ্রুপ শো করেছি। কিন্তু এই প্রদর্শনীর যে আমার ভাবনাটা, এটা সাম্প্রতিক বাংলাদেশকে নিয়ে আসলে 2024-এ যে পরিবর্তন আসছে, এটা অভিজ্ঞতাই আসলে আমাকে এই ছবি আকারকে উদ্বুদ্ধ করে। মানে একটা তাগিদ অনুভব করি, কারণ আমরা যে সময়টা পার করছি, যেন প্রথম মহাযুদ্ধের সময় যে অনিশ্চয়তা ছিল, নির্মমতা ছিল, যেই অর্থহীনতা ছিল, যেই ভান ছিল, আমরা সেরকম একটা পরিস্থিতি বাংলাদেশ পার করছি। তো এই প্রতিনিয়ত 2024 সালের 5ই আগস্টের যে সময়টা আমরা পার করছি, পর থেকে আমার প্রতিটা দিনের ঘটনা আমাকে মনে প্রচণ্ডভাবে আলোড়িত করেছে। এমন হয়েছে যে আমি ঘুমাতে পারিনি। তো এই সময়গুলো আমাকে আসলে প্রভাবিত করেছে যে একজন শিল্পীকে দেশ বা দেশের অবস্থা সেগুলো তাড়িত করবে, সেটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু আপনি যে বিষয়গুলো নিয়ে আসলে কাজ করেছেন এবং প্রথম একক প্রদর্শনীতে আপনার বক্তব্যগুলো আপনি উপস্থাপন করতে চেয়েছেন, সেগুলোর সাথে যারা এসেছে, মানে অডিয়েন্স হিসেবে, দর্শক হিসেবে, তারা আসলে কতখানি কানেক্ট করতে পেরেছে? যে এটা খুব চমৎকার প্রশ্ন করেছেন। আমি প্রদর্শনীর শুরুর দিন থেকে দেখেছি এবং এটা খুব উপভোগ। আমার মনে একটা সন্দেহ ছিল যে আসলে যেহেতু নতুন, বাংলাদেশের দর্শকদের জন্য এমনকি শিল্পীদের কাছেও নতুন, কারণ এর আগে এরকম প্রদর্শনী হয়নি, কিভাবে প্রতিক্রিয়া জানাবে। কিন্তু সবচেয়ে আশার কথা, আমার আনন্দের কথা, যে প্রথম দিন, উদ্বোধনের দিন থেকেই সাধারণ দর্শকরা, শিল্পীরা, শিল্পী বন্ধুরা, আমার যারা অনুজ শিল্পী, আমাদের অগ্রজ শিল্পী, সবাই খুব উৎসাহের সাথে অংশগ্রহণ করেছেন। প্রত্যেকে ছবিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, ছবিতে এঁকে, কেউ ড্রয়িং করেছেন, কেউ কার্টুন এঁকেছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার যে সম্প্রতি বাংলাদেশ, সেই বাংলাদেশকে প্রতিফলিত করে তাদের মন্তব্য। এবং আমি মনে করি এটাই আসলে আমার ছবির আকার এবং উদ্যোগের প্রাপ্তি, আর কিছু না। 5 তারিখে উদ্বোধনী আয়োজন ছিল, তো কেমন ছিল সবকিছু মিলে, কারা কারা ছিলেন? 5 তারিখে যেটা ছিল, 2টি বই পরিবেশ ছিল। 5 তারিখে আপনি জানেন যে সরকারি বিভিন্ন রকম প্রোগ্রাম ছিল, বিধায় ঢাকা শহরের আর কি মুভমেন্ট, আর কি চলাফেরাটা স্বাভাবিক ছিল না। এবং ওই দুর্ভাগ্যক্রমে ওই সময় বৃষ্টি ছিল প্রদর্শনীর উদ্বোধনের সময়। তারপরেও প্রচুর আমার শুভাকাঙ্ক্ষী, আমার পরিবারের আত্মীয়স্বজন সবাই ছিলেন। কিন্তু আমি এই যে নন কনভেনশনাল যে ভাবনা, গতানুগতিক ভাবনার বাইরে সবাই জিজ্ঞেস করছিল, আচ্ছা
আপনার ছবির উদ্বোধন কে করবেন? হ্যাঁ, তাই বলি দেখি কাকে করা যায়। এমনকি আমার গ্যালারির যে কিউরেটর উনিও জানতেন না যে কে এক্সিবিশনের ওপেনিং করবেন। জি। প্রকৃতপক্ষে আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে আমার প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করবেন আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম। বাহ। তো উনি করলেন এবং উনিও জানতেন না যে এই উদ্বোধনী অনুষ্ঠানটা ঘোষণা উনি করবেন। আচ্ছা। যা উদ্বোধনী করার 2-3 মিনিট আগে হ্যাঁ। আমি তাকে বলি যে আপনি উদ্বোধন করবেন, অন্য কেউ না। হ্যাঁ। কারণ আমার এই প্রদর্শনীটাই ছিল কনভেনশনাল, গতানুগতিক ভাবনার বাইরে, শকিং। এবং দর্শকরা যখন এক্সিবিশন প্রদর্শনী রুমে ঢুকলেন তারা দেখলেন এই কি, সব বন শুয়োরের ছবি। হ্যাঁ। তারপরে বলছে যে আঁকতে হবে, লিখতে হবে, সবাই উৎসাহ নিয়ে লেখালেখি শুরু করলো। তারপরে এরকম সাউন্ড সব মিলিয়ে একটা আসলে অ্যাবসার্ড একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যেটা আমার চাওয়া ছিল। আমার কাছে মনে হয় আপনি যে কানেকশনটা আসলে তৈরি করতে চেয়েছেন অডিয়েন্সের সাথে, সেই কানেকশনটা আপনি তৈরি করতে পেরেছেন। হ্যাঁ, এটা প্রকাশ করেছে আমার দর্শকরা, আমারও মনে হয়েছে। কারণ যেই স্বতঃস্ফূর্ততা নিয়ে সবাই এঁকেছে, সেই ছোট্ট শিশুটি পর্যন্ত, হ্যাঁ, বয়স্ক, আমি বললাম যে আমার অগ্রজ এবং অনুজ শিল্পীরা সবাই, এবং যারা শিল্পী নন, হ্যাঁ, যারা কোনোদিন ছবি আঁকেননি, আমার ক্যাটালগে এটা লেখা আছে যে এই ছবিটা সম্পূর্ণ হবে এইসব সবার অংশগ্রহণের ভিতরে। এবং সবচেয়ে একটা বিষয়, নোটেবল জিনিস এটা আমি বলতে চাই, কোনো ছবি কোনো পেইন্টার যখন শেষ করেন অবশ্যই স্বাক্ষর করেন। স্বাক্ষর না থাকলে সেই ছবিটার কোনো মূল্য তৈরি হয় না। আমি কোনো ছবিতেই স্বাক্ষর করিনি। আমি স্বাক্ষর করব আজকে শেষের দিন, যখন সবার কাজ শেষ হয়ে যাবে তখন স্বাক্ষর করব। মানে পেইন্টিংটা আলটিমেটলি বা আর্টওয়ার্কটা যখন আলটিমেটলি কমপ্লিট হবে তারপরে আপনি সিগনেচার করবেন। জি। বাহ। আচ্ছা, এই যে কাজগুলো আপনি করেছেন এখনো পর্যন্ত ইনকমপ্লিট রয়েছে, আজকে কমপ্লিট হবে, এটার মাধ্যম হিসেবে আসলে কি কি ধরনের কাজ করেছেন? 24টি মনে হয়। হ্যাঁ, 24টি। এরও একটা প্রতীকী বিষয় আছে, কেন 24টা ব্যবহার করলাম। এটা 2024কে রিপ্রেজেন্ট করে। জি, 2024কে রিপ্রেজেন্ট করে। মাধ্যম হলো কোলাজ। এখানে কোলাজ মাধ্যম, যেটা দাদা শিল্পীরা সব প্রচুর ব্যবহার করেছেন আর কি চিত্রকলার ইতিহাসে কোলাজকে জনপ্রিয় করার জন্য দাদা গ্রুপটাই দায়ী। তা আমি কোলাজ ব্যবহার করেছি। এখানে ডিজিটাল প্রিন্ট, তারপরে অ্যাক্রিলিক কালার, এছাড়া আমি স্প্রে কালার ব্যবহার করেছি যাতে এই ইমেজগুলোর ভালো কম্পোজিশন তৈরি হয়। এবং দাদাবাদের এটা একটা বৈশিষ্ট্য যে ওনারা করেন বিভিন্ন অক্ষর, বর্ণ, ছোট বড় নানান ভঙ্গিতে ব্যবহার করেন। আমি সেটা ব্যবহার করেছি। হ্যাঁ, প্রতিটা ছবিতেই আপনি দেখবেন যে এই জিনিস আছে। আচ্ছা, যেই ওয়ার্ডগুলো এখানে ব্যবহার করা হয়েছে, এই ওয়ার্ডগুলো কি কোনো কিছু বলে, মানে এটা কি কোনো বক্তব্য উপস্থাপন করে? এটা আসলে হ্যাঁ, এটা একটা আমার 24টা ছবি তো 4টার একটা বাঞ্চ, প্রতি 4টার একটা বাঞ্চ। 4টা যদি একসাথে দেখা হয়, সেখানে কেউ যদি খুব বিশেষ দৃষ্টি দিয়ে দেখেন তিনি বুঝতে পারবেন যে এর একটা আন্তঃযোগাযোগ আছে। সেটা হলো একটা অর্থ আছে, আন্তঃযোগাযোগও আছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি মনে হবে যে এটা যেমন একটা শুধু আরই লেখা, আপনি দেখেন আরেকটা লেখা শুধু এসিটি, আরেকটায় বিইউ টি, আরেকটায় টিওএন। এর মানে হলো যদি আমি এই 4টা ছবির একটা বাঞ্চ এবং কন্টিনিউয়াসলি দেখি, তাহলে ওখানে দেখা যাবে যে রিসেট বাটন। কুঁজো হয়ে যারা ফুলের মূর্ছা দেখে পৌঁছই নাকি হাতুড়ি তাদের পিঠে, সুভাষ মুখোপাধ্যায়ের এই বাক্যটি আপনি ব্যবহার করেছেন কেন? জি, এটা একটু বলা উচিত যে এই দাদাবাদের যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু সারা জুরিখে, শুধু সুইজারল্যান্ডে না, ইমিডিয়েটলি পৃথিবীর অন্যান্য দেশ, নিউ ইয়র্কে এবং সারা পৃথিবীর শিল্প সাহিত্যিকদের প্রভাবিত করেছিল। এবং আমাদের বাংলা সাহিত্যেও, যেমন আমি যে কবিতার লাইনটা ব্যবহার করেছি, উনি সাম্যবাদী একজন কবি, সুভাষ মুখোপাধ্যায়, বাংলাদেশের বাংলা সাহিত্যের প্রধানতম কবিদের একজন, আধুনিক কবিদের একজন। তার কবিতাও এর প্রভাব আছে। আপনি দেখেন, কুঁজো হয়ে যারা ফুলের মূর্ছা দেখে, মানে সৌন্দর্যের চর্চা করে, পৌঁছই নাকি হাতুড়ি তাদের পিঠে, যে উনি বলছেন তার অর্থ হলো এখন ফুলের মূর্ছা দেখার সময় না। আচ্ছা, যে দেখে তার পিঠে হাতুড়ি পৌঁছায় না কেন? এখন তো আমাদের লড়াইয়ের সময়, আমাদের সংগ্রামের সময়, প্রোটেস্ট করার সময়, যা চলছে আমার পরিবেশে সারা বিশ্বে তার বিরোধিতা করার সময়।
ঠিক একই জিনিস আপনি দেখেন একটা কমেন্ট আছে যে যে দাদাবাদের যে মূল উদ্যোক্তাদের একজন প্রধান যিনি জার্মান একজন সাহিত্যিক হুগো বল তার একটা কমেন্ট আছে For us, art is not an end in itself, but it is an opportunity for the true perception and criticism of the times we live in. রাইট এবং আসলে বাংলাদেশে অন্যান্য বেশ কিছু কবি আমাদের প্রথম সারির কবিরাও কেউ কেউ দাদাবাদ নিয়ে কবিতা লিখেছেন, নুরুল হুদা, সৈয়দ হক, সৈয়দ শামসুল হক, আব্দুল মান্নান সৈয়দ, এনারা দাদাবাদ নিয়ে বাংলাদেশে কবিতা চর্চা করেছেন। আর শিল্পী হিসেবে ৮০ দশকের সময় একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে শিল্পী ওয়াকিলুর রহমান, শিশির ভট্টাচার্য, ঢালিয়াল মামুন, নিসার হোসেন, ওনারা ৮০ দশকে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন সময় একটা গ্রুপ হিসেবে। তারা ওই সময় কিছু চর্চা করেছিলেন, কিন্তু এরকম একটা সম্পূর্ণ প্রদর্শনী দাদাবাদের উপরে এরকম হয়নি। এবং এই জন্য আমি আমার প্রদর্শনীর ক্ষেত্রে বলেছি যে এটা বাংলাদেশের প্রথম। বাহ, আসলে সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে একেবারেই ব্যতিক্রমধর্মী একটি প্রদর্শনী আপনি আয়োজন করেছেন, এবং এটা অনেক বড় একটা রিস্ক ছিল যে অডিয়েন্স আসলে কিভাবে গ্রহণ করবে কি করবে না, সেই রিস্কটাও মনে হয় অনেকটা উতরে গেছে। জি, এই যে এইটা ছিল। এতগুলো বছর পর দর্শকদের সামনে আসা একক প্রদর্শনী নিয়ে এবং একটি রিস্কি একটা টপিক নিয়ে, মানে এটু কি কোথাও ভয় কাজ করেছে, কোথাও কি একটু মনে হয়েছে যে আসলে কি করা ঠিক হবে কিনা? ঠিক কথা বলছেন, এটা ছিল আমার প্রচন্ডভাবে ছিল। শুধু আমি না, আমার পরিবারের সদস্য যারা জানতেন, প্রকৃতপক্ষে ওদেরও আমি আগাগোড়া বলিনি যে আমি কি করতে যাচ্ছি, অ্যাকচুয়ালি হোয়াট আই এম গোয়িং টু ডু। ইভেন আমার কিউরেটরও বলছিল যে আমার জুনিয়র কিন্তু ভালো ছবি আঁকেন, কারুতি দাস, উনি বলছিলেন ভাইয়া আপনি কি করতে চাচ্ছেন, একটু আপনি কোনো রাজনৈতিক বিষয় করছেন না তো? আমি বলি না না, কোনো রাজনীতি না, আমার ছবিতে একটু সিম্বলিক বিষয়টি থাকবে। তো উনিও একটু সন্দিহান ছিলেন, তো কারণ আমার ছবিগুলো আমি তখন শেয়ার করিনি তার সাথে, তাকে দেখাইনি। আচ্ছা, আমি বলছি দেখাবো। শেষের দিকে তাকে কয়েকটা ছবি দেখাই এবং তাকে বলি যে এই তো উদ্বোধনের পরেই উনি নিশ্চিত হলেন, ও আচ্ছা দিস ইজ গোয়িং অন হেয়ার, মানে এই জিনিসটাই হতে যাচ্ছে আসলে। তাহলে তার আগে উনি জানতেন না। আপনি কি প্রদর্শনীর কথা চিন্তা করেই ছবিগুলো এঁকেছেন বা শিল্পকর্মগুলো তৈরি করেছেন, নাকি অনেকগুলো ছবি তৈরি হয়ে যাওয়ার পর মনে হলো যে হ্যাঁ এখন আমি এক্সিবিশনটা করার জন্য রেডি? ঠিকভাবে বলতে গেলে আমি যেটা বললাম যে এই ব্যাকগ্রাউন্ডে আর কি আমার ছবি আঁকার এই বিষয়গুলো নিয়ে আঁকার চিন্তাটা আসে, সেখানে প্রোটেস্ট অর্থাৎ এই বিরোধিতা করা সাম্প্রতিক বাংলাদেশের যে সময় পরিপার্শ্ব এর, এবং অবশ্যই এই চিন্তা থেকে যে আমি এর বিরোধিতা করে একটা এক্সিবিশন করব এবং সেটা হবে আমার প্রথম প্রদর্শনী। আবার পরবর্তী কোনো এক্সিবিশন করবার পরিকল্পনা করছেন কি এখন? জি, আমার প্ল্যান আছে, পরিকল্পনা আছে যে এই ছবিগুলোর প্রতিক্রিয়া আর কি, সিনথেসিস অফ দিস ওয়ার্ক। এখন যে কাজগুলো করেছি, প্রথমত এই কাজগুলো যখন একদম ভার্জিন বলা উচিত, যে অর্থাৎ কোনো কাজ আমি করেছি কিন্তু কোনো দর্শক কোনো ছবি আঁকেননি, সেই অবস্থায় আমি ছবি তুলে রেখেছি। এর পাশাপাশি আজকে যখন শেষ হয়ে যাচ্ছে এক্সিবিশন, তখন তো এটা অনেক চেঞ্জ হয়ে গেছে, পুরো অন্য জিনিস। তো এই দুইটার সিনথেসিস করে থার্ড আর একটা ছবি এঁকে হয়তো আমি সেকেন্ড এক্সিবিশন করবো, এরকম পরিকল্পনা আছে আপাতত। নিশ্চয়ই সেটাও অনেক দুর্দান্ত হবে, সকল কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল, আশা করছি। হ্যাঁ, এবং আরো অনেক এক্সিবিশন হতে থাকুক, কারণ আপনারা শিল্পীরা আপনাদের দায়বদ্ধতার জায়গাটা একেবারে অন্যরকম সমাজের প্রতি। সেই জায়গাতে আপনারা শিল্পীরা আসলে কাজ করতে থাকুন, আমরা নিশ্চয়ই আপনাদের পাশে থাকবো। অনেক অনেক শুভকামনা। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আমার দর্শককে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন NTV নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় NTV নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।